স্যার বলছি স্যার বলছি, দশা বেশি শক্তিশালী হয় না ট্রানজিট বেশি শক্তিশালী হয়? এইটা তো আহ, বলা যেতে পারে দশা ট্রানজিট এগুলো মিলিয়ে আমরা ফলটা পাই, আমরা রেজাল্ট পাই কম্বাইন করে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা, সেটা হচ্ছে ট্রানজিট বেশি শক্তিশালী, কিন্তু রেজাল্টটা পাই আমরা দশার টাইমে। বাট আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলে ট্রানজিটের এফেক্ট বেশি। কারণ স্যার এই যে যে চার্টটা দিয়েছে না, এখানে যখন ক্যালকুলেশন করছিলাম, এনার দশা তো সাপোর্টিভ না, কিন্তু ট্রানজিট যখন আসছে তখন সেটা সাপোর্ট করছে। নাহলে দশার মধ্যে অন্তর্দশা বা প্রত্যন্তর দশা সেগুলো কাজ করবে। হ্যাঁ স্যার, অন্তর্দশাটা সাপোর্টিভ না। দশা তো শনির দশা চলছে, অন্তর্দশা মঙ্গলের, যেটা অষ্টম পতি তৃতীয় পতি, সে নিচস্থ অবস্থায় আছে। তো এটা এজন্য ভাবছিলাম, আর ট্রানজিট আসছে কর্কট রাশিতে যখন আসবে, তখন এর নিজের বৃহস্পতির উপরে দৃষ্টি দেবে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে, এবং মঙ্গলের উপরে দৃষ্টি দেবে। তো ট্রানজিট কাজ করছে, কিন্তু দশা তো ভালো না, অষ্টম পতির দশা স্যার। অষ্টমপতির দশায় সাধারণত বিয়ের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায়। এটা সমস্যাই দেখতে পাওয়া যায়। আচ্ছা, তো 241 ব্যাচে যারা আছেন তাদেরকে দু একটা কোশ্চেনের একটু বলে দিই। আমাদের একটা পার্ট তো হবে একদম গতানুগতিক পরীক্ষা, তার মধ্যে চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিজে লিখবা। এখন তো আমাদের এই সমস্ত ডিগ্রি সার্টিফিকেট কোর্স এগুলো বিশেষ একটা ভ্যালুয়েবল কিছু নয়। তো প্রথম যে প্রশ্নটা আপনাদের ক্ষেত্রে আসবে সেটা হচ্ছে গিয়ে গজকেশরী যোগ নিয়ে। গজকেশরী যোগ কি, এই ফলের ফলাফল বর্ণনা করুন। এইবার আপনার লেখার বিষয় সেটা হচ্ছে দ্বিতীয় ভাবে গজকেশরী যোগের প্রভাব লিখুন, তার সঙ্গে পঞ্চ মহাপুরুষ যোগ কি। এর সঙ্গে আপনি পাবেন একটি গঠনমূলক যোগের নাম ও পরিচয় বর্ণনা করুন। কেমদ্রুম যোগ কি, কর্কট ও বৃশ্চিক রাশিতে কেমদ্রুম যোগের ফল বর্ণনা করুন। কোনো বইতে কোথাও কর্কট রাশি বা বৃশ্চিক রাশিতে কেমদ্রুম যোগের ফল লেখা নেই। তো এটা আপনাদেরকে নিজেদেরকেই লিখতে হবে। কর্কট রাশির চন্দ্রের জন্য নিজস্ব ক্ষেত্র, আর বৃশ্চিক হচ্ছে সেই ক্ষেত্র যেখানে চাঁদ নিচস্থ হয়, মানে সেখানে চাঁদ একা বসে আছে। এরপরে রয়েছে বক্রী গ্রহ কি, কোন গ্রহ কতদিন বক্রী থাকে, বক্রী বৃহস্পতি এবং শনি এর করে কারকত্ব লিখুন। এটাও পুরোপুরি আপনাদেরকেই লিখতে হবে। তারপরে নক্ষত্র নিয়ে প্রশ্ন রয়েছে। অশ্বিনী এবং রোহিণী নক্ষত্রের পরিচয়, মৃগশীর্ষা নক্ষত্রের বৈদিক কাহিনী এবং তার বাস্তব প্রয়োগ। বৈদিক কাহিনী প্রচুর বইতে আছে, কিন্তু বাস্তব প্রয়োগ সেটা নেই। তারপরে রয়েছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি, এই সমস্ত নিয়ে রয়েছে। সেই নক্ষত্রের অর্থ, বৈদিক কাহিনী, কারকত্ব, পেশা এবং ক্ষেত্র সম্পর্কে লিখুন। এর সঙ্গে আরো একটা অথবা পাবেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র কোনটি, এই নক্ষত্রটির অর্থ, বৈদিক কাহিনী, কারকত্ব, পেশা এবং ক্ষেত্র সম্পর্কে লিখুন। তারপরের প্রশ্ন, বিবাহ এবং প্রেমের নির্দেশক ভাব কোনগুলো, মামা বাড়ি এবং মায়ের চেয়ে বড় মামা কোন ভাব থেকে বিচার করবেন, ছোট বোনের ল্যাপটপ হারিয়ে গেছে, এই বিষয়গুলি কোন কোন ভাব থেকে বিচর্য, ব্যাখ্যা করতে হবে। দশম ভাবে রবির প্রত্যেক নামকতা লিখুন। এইরকম হচ্ছে কি আমাদের প্রশ্ন। একটু মনে হবে যে একটু হালকা যেন কঠিন কঠিন, কিন্তু তেমন কঠিন নয়। স্যার রেকর্ডিংটা দিয়ে দেবেন, এত দ্রুততার সঙ্গে যেতে পারলাম না। কেন, রেকর্ডিং দেখে নেবেন তো, আচ্ছা, ঠিক। ওই জন্যই তো পড়ে শোনালাম। ঠিক আছে। এরকম নয়, এখানে কোনো ওই
হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই যে পরীক্ষায় আপনাকে জিততেই হবে, লড়তেই হবে, ফার্স্ট হতেই হবে, সে সমস্ত ব্যাপারটা আবার কিছু নেই। যাই হোক, তো আহ, ঢোক ঢোক, ঢুকে পড়। চাবি নেই তোর কাছে? আমি 1 সেকেন্ড আসছি। তোমাকে কে উঠবে বলে? যাই হোক, আমাদের যেটা পড়া হচ্ছিল সেটা হচ্ছে দশা, খেয়াল আছে? হ্যাঁ আমরা স্যার। দশা নিয়ে তুমুল পড়াশোনা করছি। হুম। তো সেইটার আমাদের কিছু রুলস পড়া হয়েছিল, আর বাকিটা বাকি ছিল। বিষয়টা কিন্তু খুব কঠিন, মনে হচ্ছিল খুব সোজা, কিন্তু অতটাও সোজা না। তাহলে প্রথমে আমরা দশা বিচারের ক্ষেত্রে মূল রাশিচক্র, গোচর আর দশা এই তিনটেকে ভাগ করেছিলাম। মূল রাশিচক্র বলেছিলাম আমরা ঘটনার প্রবণতা নির্দেশ করবে, দশা সময়কাল, আর গোচর হচ্ছে গুরুত্ব নির্দেশ করবে। তো এই গোচর বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, দশাও সমধিক গুরুত্বপূর্ণ, কিন্তু আলটিমেট কথা বলবে সেটা হচ্ছে মূল রাশিচক্র। তাহলে মূল রাশিচক্র বলবে প্রবণতা, দশা বলবে কাল, আর গোচর বলবে গুরুত্ব। তার একটা উদাহরণ আমরা দিয়েছিলাম, মঙ্গলের দশা, রাহুর দশা, ট্রানজিট দেখিয়েছিলাম। এই কালো গ্রহগুলো অর্থাৎ এই শনি রাহু, এরা হচ্ছে ট্রানজিট প্ল্যানেটস। এরপর আমাদের প্রথম সূত্র ছিল দশা লর্ড হচ্ছে অন্তর্দশা অধিপতির থেকে বলবান, আর অন্তর্দশা অধিপতি প্রত্যন্তর দশা অধিপতির থেকে বলবান। তার মানে যদি ডিওয়ান লর্ড, দশা লর্ড যদি বলবান থাকে, তাহলে সেই দশায় খারাপ কিছু হবে না। আর যদি অন্তর্দশা অধিপতি খারাপ ভালো থাকে, তাহলে প্রত্যন্তর দশাতে মারাত্মক খারাপ কিছু হবে না, মানে কন্ট্রোল করা যাবে। এবার ঠিক উল্টোটা, যদি দশা খুব খারাপ থাকে, তাহলে অন্তর্দশা যতই ভালো থাক না কেন, সেই দশাতে কিন্তু সেই অন্তর্দশাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে না। মানে ভালো ফল ভালো দশায় পাবো, খারাপ ফল খারাপ দশায় পাবো। অন্তর্দশা ভালো হলেও খারাপ গ্রহের দশায় সে পুরোপুরি ফল দিতে পারবে না। এবার এই জায়গাটুকু বোঝা গেল কিনা একটু বলুন। বা যদি কারোর জন্য আরেকবার বলতে হয় সেটাও বলতে পারেন। এইটুকু স্যার বুঝ আরেকবার একটু বলুন। এইটুকু বুঝতে কারোর কোনো কনফিউশন আসার কথা নয়, কিন্তু এর পরের থেকেই আমরা পড়বো কখন তৈরি হবে কনফিউশন। কি কনফিউশন তৈরি হবে সেটা পড়ে আমি এটাকে আবার বলছি। 2 নম্বর সূত্রে বলছে অন্তর্দশাপতি প্লেজ মোর সিগনিফিক্যান্ট রোল দেন দশাপতি। প্রত্যন্তর দশাপতি প্লেজ মোর সিগনিফিক্যান্ট রোল দেন অন্তর্দশাপতি। তাহলে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, দশা ভালো, রেজাল্ট মোটামুটি ভালো হবে। যেমন বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা, বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা। আমি একটা আরেকটা ইয়ে করে নিচ্ছি। সেকেন্ড,
দশা হচ্ছে অন্তর্দশা। দেখা যাচ্ছে তো, মানে দশার ক্ষেত্রে আমি দেখলাম রাহু, তাহলে রাহুর দশা হচ্ছে গিয়ে খারাপ। অন্তর্দশা শুক্র, আবার গুরুর দশা, সেখানে অন্তর্দশা হচ্ছে শনি। আর প্রত্যন্ত দশা ধরুন বুধ। দেখা যাচ্ছে তো দশা অন্তর্দশা গুলো আমি লিখে ফেলেছি। দেখা যায়, দেখা যায়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। রাহুর দশাকে আপনি এক কথায় কি বলবেন, ভালো না খারাপ? খারাপ। খারাপ। তাহলে রাহুর দশায় শনির অন্তর্দশা হচ্ছে খুব খারাপ। সাথেই শুক্রের অন্তর্দশা, সেটাকে আমরা কিন্তু ভালো বলবো, মোটামুটি ঠিক আছে। কিন্তু এই দশাতেও বিরাট ভালো কিছু হবে না। তাহলে রাহুর দশা শুক্রের অন্তর্দশাতে প্রেম হতে পারে। তাহলে সেই প্রেমটা, রাহুর দশা শুক্রের অন্তর্দশায় যে প্রেম হবে, সেই প্রেম কিন্তু খুব স্যাটিসফ্যাক্টরি হবে না। এবার এটাই যখন বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশাতে হবে, তখন কিন্তু ভালো প্রেম হবে। বুঝে গেল? বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা, বুধের প্রত্যন্তর দশা। বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা, বুধের প্রত্যন্তর দশা। আমরা বৃহস্পতি আর শুক্র দেখে বুঝলাম যে সময়টা ভালো। তাহলে বুধের অন্তর্দশায় কি হবে? ম্যাথমেটিক্যাল ডেভেলপমেন্ট। রাহুর প্রত্যন্তর দশায় কি হবে? প্রফেশনাল হ্যারাসমেন্ট, জিনিসপত্র চুরি হওয়া, ল্যাপটপ খারাপ হয়ে যাওয়া, কিংবা প্রেমিক প্রেমিকার সঙ্গে অশান্তি অথবা নতুন প্রেম। যাই হোক না কেন, ঘটনাটা ইন্ডিকেট করবে এই। প্রত্যন্তর দশা বলবে কি ঘটবে, ভালো না খারাপ, নাকি মোটামুটি ভালো। কে বলবে অন্তর্দশা দশা। চার্ট দেখে দেখলেন, দেখে টেকে আপনি বললেন বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশায় চাকরি হবে। বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশায় চাকরি হবে, দেখে নিলেন ভালো চাকরি হবে। কিন্তু কোথায়, কখন? বুধের অন্তর্দশাতে, রাহুর অন্তর্দশাতে, না মঙ্গলের অন্তর্দশাতে? ইভেন্টটাকে সিগনিফাই করবে প্রত্যন্তর দশা লর্ড। তার মানে বুধ, রাহু এবং মঙ্গল, এদের মধ্যে এরা ঠিক করে দেবে যে চাকরি কোন টাইমটাতে হবে। হতেই পারে এই মানুষটার এখন চলছে, এই মানুষটার কর্কট লগ্ন। কর্কট লগ্ন, তারটা আমি আর রাখছি না। কর্কট লগ্নে দশমপতি মঙ্গল, মানে বৃহস্পতি নবমপতির দশা, ষষ্ঠপতি নবমপতির দশা খুব ভালো। শুক্র একাদশপতি সাকসেস। তাহলে কোন, কি বিষয় নিয়ে সাকসেস? বুধ বিদেশ যাত্রায় সাকসেস। রাহু লস রিকভারিতে সাকসেস। ক্ষতি হচ্ছিল, অনেকটা কম ক্ষতি হলো। রাহু। মঙ্গল চাকরি পেল, ভালো চাকরি। ওই একই মানুষ, একই মানুষ। এটা বৃহস্পতির দশা নয়।
এটা হচ্ছে রাহুর দশা শুক্রের অন্তর্দশা। এবার দশা খারাপ, রাহুর দশা শুক্রের অন্তর্দশায় আর ভালো হচ্ছে না। রাহুর দশা, শুক্রের অন্তর্দশা, বুধের প্রত্যন্ত দশা, বিদেশ যাবে। কিন্তু সেই বিদেশ কোন বিদেশ? বাংলাদেশ, কাছাকাছি কোথাও। রাহু, রাহুর প্রত্যন্তর দশা, লস, চুরি, ক্ষতি, বিপদ, আইনি ঝামেলা, শান্তি, ফ্যামিলিতে অসুস্থতা, ক্ষতি, হানি সব হতে পারে। মঙ্গল, রাহু, শুক্র, মঙ্গল, কোনো ইনফ্লুয়েন্স বা কোনো বন্ধুত্ব, কোনো চাকরির পুরনো সোর্স, সেই সমস্ত দিয়ে চাকরি হলো, কিন্তু সব সময় আপনাকে ডমিনেট করে রাখার চেষ্টা করবে। কিন্তু মেবি এই শুক্র যেহেতু সাপোর্ট দিচ্ছে পজিটিভ অন্তর্দশা, তার জন্য কোনো মহিলা থাকতে পারে যে কাজের জায়গায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এবার কি একটু বোঝা গেল? যিনি বলেছিলেন বোঝা যাচ্ছিল না, তিনি কি একটু বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা বুঝতে পারবো, পারার কথা, মানে হয়তো তড়িঘড়ি বুঝতে পারবো না, বাট স্টিল আমরা বুঝতে পারবো এবং পারবোই না। স্যার মেন আমাদের গুরুত্ব দিতে হবে প্রত্যন্ত দশাটাকে। দশাও দেখতে হবে, কিন্তু মেন হচ্ছে প্রত্যন্ত দশাটাকে বেশি গুরুত্ব দিতে হবে। কোয়ালিটি সিগনিফাই করবে, কোয়ালিটি সিগনিফাই করবে কে? কোয়ালিটি সিগনিফাই করবে কে? দশা, অন্তর্দশা, অন্তর্দশা। এরা বলবে কোয়ালিটি ভালো রাখা, কিন্তু কি ভালো, কি ভালো কি খারাপ সেটা কে বলবে? সেটা দশার থেকে ভালো বলবে অন্তর্দশা, অন্তর্দশা থেকেও ভালো বলবে কি? প্রত্যন্ত দশা। আরো বানাতে গেলে সূক্ষ্ম দশা, অতি সূক্ষ্ম দশা বা প্রাণ দশা করার প্রাণ, তখন গুলিয়ে ফেলুন। তিনটেকে নিয়ে বলাটাই বেশ কঠিন, ঠিক আছে? এবার আরেকটু বুঝি। বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা, তাতে তিনটে প্রত্যন্তর দশা পেয়েছি। মূল দশাটা কিন্তু ভালো, তাহলে ক্ষতির সম্ভাবনা কম। শনির অন্তর্দশা, আমরা ধরে নিয়েছি কর্কট লগ্ন, তাহলে বিয়ে হতে পারে। কোন সময় বিয়ে হতে পারে? অবশ্যই বৃহস্পতি শনি মঙ্গল পঞ্চমপতি, বৃহস্পতি শনি বুধ, বৃহস্পতি শনি বুধে বিদেশ যাত্রা হতে পারে, প্রফেশনাল ফিল্ডে দূরের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। তবে বিষয়টা পজিটিভ। আবার শনির দশা, বৃহস্পতি শনি রাহু, শনির দশা রাহুর অন্তর্দশা, ক্ষয় ক্ষতি আঘাত যন্ত্রণা পীড়া। তাহলে বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা এবং রাহুর প্রত্যন্তর দশায় সেই যে ক্ষয় ক্ষতি জ্বালা যন্ত্রণা পীড়া এবং কষ্ট, সেটা কমবে। কেন কমবে? কমার কারণ হচ্ছে এইখানে বৃহস্পতির মহাদশা। এবার আশা করা যায় একটু পরিষ্কার হলো।
2 নম্বর সূত্রের আমরা একটা ব্যাখ্যা কুণ্ডলী করেছিলাম, কোন অন্তর্দশা বা কোন দশা অন্তর্দশা বিবাহ যোগ সৃষ্টি হবে, তার একটা মোটামুটি ধারণা আমরা তৈরি করেছিলাম 1980 সালের একটি কুণ্ডলীর উপরে। এরপরে আমরা আহ সরাসরিয়ান দশাগুলোর উপরে শুধু অশুভ গ্রহদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছিলাম। এখানে 3, 6, 11 এরা হচ্ছে ত্রিশরয় ভাবাধিপতি, এদেরকে পাপি বা ম্যালিফিক বলা হয়েছে। তাহলে দশা অফ দিস লর্ডস, এদের দশাকালে জাতকের উন্নতি হবে না, এটা কে বলছে? পরাশর মুনি বলছে। কিন্তু ফ্যাক্ট কি বলছে? ফ্যাক্ট বলছে যদি এরা পাওয়ারফুল হয়, এই 3, 6, 11 এদের অধিপতিরা তারা যদি 1, 3, 6, 10, 11 ইত্যাদি ভাবে অবস্থান করে এবং সেখানে যদি বেনিফিক অ্যাসপেক্ট থাকে, তাহলে পরে কিন্তু নেটিভ বা জাতক সে সমস্ত রকম হার্ডল, জীবনের সমস্ত রকম হার্ডল ওভারকাম করতে পারে। এবং এখানে তার নিজের ইচ্ছা আর আহ, চেষ্টা শক্তি বলা যেতে পারে, এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাতে আমাদের কোনো অসুবিধা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দশাগুলোতে আমরা দেখতে পাচ্ছি শনির দশা। তাহলে আগে কি বলেছে? 3, 6, 11 এখানে আমাদের খারাপ হবে, কিন্তু 3, 6, 11 শনির দশা, শনির দশা বুধের অন্তর্দশা, একাদশপতির অন্তর্দশা, শুক্রের অন্তর্দশা, দশমপতির অন্তর্দশা, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। হায়ার এডুকেশন, গুড সার্ভিস, ম্যারেজের ডেট ফিক্সেশন হয়েছে। চন্দ্র এখানে দ্বাদশপতি হলেও চন্দ্র অবস্থান করেছে একাদশ ভাবে। এই চন্দ্র একাদশ ভাবে অবস্থান করায় বা একাদশ রাশিতে অবস্থান করায় এখানে কিন্তু আমরা বেটারমেন্ট পেয়েছি, সাকসেস রেট বেড়েছে। এরপরে আমরা চলে আসবো 4 নম্বর সূত্রে। বলছে if a planet is weak in the birth chart, then in the dasha of this planet, its passage on any house in transit destroys the activities of that house. বলছে যদি জন্ম কুণ্ডলিতে, যদি জন্ম কুণ্ডলিতে কোনো গ্রহ দুর্বল হয়ে থাকে, তাহলে সেই গ্রহটির দশাকালে সে যে যে রাশির উপর দিয়ে যাবে সেই রাশিতে খারাপ ফল দিতে দিতে যাবে। তার মানে কি? যদি কোনো একজন ব্যক্তির পেটের সমস্যা হয়, তাহলে সেই ব্যক্তিটি যে যে বাড়িতে যাবে, যে যে বাড়িতে যাবে সেই সেই বাড়িতে কিছু দুষ্ট কর্ম করে আসবে এবং বাড়ির লোকেদের তার জন্য দুর্গন্ধ পোয়াতে হবে। তাহলে দুর্বল কোনো একটি গ্রহের যদি দশা চলে, তাহলে সেই গ্রহটা যে ভাব বা যে রাশির ওপর দিয়ে যাচ্ছে সেই রাশি বা ভাবের কারকতা নষ্ট করে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যেমন রাহু প্রবল পীড়িত। রাহু কি করে প্রবল পীড়িত হলো? রাহু প্রথমত অষ্টমে বসে আছে, দ্বিতীয়ত রাহুর উপরে বকরি বৃহস্পতি দৃষ্টি পড়েছে, তৃতীয়ত রাহুর উপরে শনির দৃষ্টি পড়েছে, চতুর্থত রাহু রবি যুক্ত হয়ে রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে বিষয়টা কিন্তু পীড়িত হয়েছে। কিন্তু রাহুর দশাকালে
রাহুর দশাকালে রাহু যে ভাবে অবস্থান করবে সেই ভাবটার কিন্তু বেশি বা অধিক ক্ষতি করবে। এটা কিন্তু শুভ গ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য। ভালো গ্রহ ভালো ফল দেবে, শুভ বা খারাপ গ্রহ তারা খারাপ ফল দেবে। এরপরে আমরা পড়বো, এবার রাহু যদি কেতুর উপর দিয়ে মুভ করে তার রেজাল্ট একরকম, রাহু যদি কুম্ভের উপর দিয়ে মুভ করে তাহলে রেজাল্ট আরেক রকম হবে। তবে যেহেতু রাহুর দশাকাল, তাহলে রাহুর দেখুন যেখানে রয়েছে, দেখুন লগ্ন থেকে দ্বিতীয় রয়েছে, আত্মীয় পরিজন কুটুম্ব সঞ্চিত ধন জমানো টাকা পয়সা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভালো রকম স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। নম্বর সূত্রে বলছে ইফ এ প্ল্যানেট হুজ অন্তর্দশা ইজ ইন অপারেশন, মানে যার অন্তর্দশা চলছে, is passing through an uncomfortable sign of debilitation, মানে debilitation মানে debilitation মানে হচ্ছে নিচস্থ হওয়া, eclipsed by sun রবির কারণে গ্রহণযুক্ত হওয়া। Eclipsed by sun in an inimical inimical sign in transit, it causes much miseries. তাহলে যদি একজন গ্রহ যার অন্তর্দশা চলছে সে যদি কোনো একটা অশুভ জায়গার উপর দিয়ে পাস করে, যদি কোনো একটা খারাপ জায়গার উপর দিয়ে পাস করে, তাহলে সেটা বেশি অশুভ ফল দেয়। এটা কোনো মারাত্মক জটিল ব্যাপার নয়। বলছে একটা গ্রহ যার অন্তর্দশা চলছে সেই গ্রহটা যদি খারাপ জায়গায় থাকে, ট্রানজিটে যদি খারাপ জায়গায় থাকে, তাহলে তার কারণে ক্ষতি বেশি হবে। খারাপ গ্রহ সে যদি খারাপ জায়গায় থাকে তার কারণে ক্ষতির মাত্রা বেশি হতে দেখতে পাওয়া যাবে, বাট স্টিল এই ক্ষতি কিন্তু টলারেবল। স্যার মাইক গুলো একটু অফ করতে বলুন না। মাইক গুলো একটু অফ করে দিন তো। তাহলে এরপরে আমরা একটা উদাহরণ দেখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লগ্ন, লগ্নের দ্বিতীয় রাহু মঙ্গল বৃহস্পতি, তৃতীয় শনি, চতুর্থে চন্দ্র, রবি বুধ পঞ্চমে, শুক্র ষষ্ঠে, আর কেতু হচ্ছে অষ্টমে। তাহলে শনির অন্তর্দশা কালে, যখন শনির অন্তর্দশা চলবে, তখন ট্রানজিটে কোথায় শনি আছে সেটাই কিন্তু ইন্ডিকেট করবে আলটিমেটলি শনি কেমন ফল দান করবে। শনির অন্তর্দশা কালে শনির গোচরে স্থিত ভাবে বা গোচর স্থিত ভাবে শনির বলবত্তা নির্দেশ করবে শনি কোন ভাগে কেমন ফল দেবে। 6 নম্বর সূত্র বলছে when the অন্তর্দশা lord in transit associated with or aspected by Rahu, Ketu, negative Saturn or any malefic, the অন্তর্দশা creates more miseries. যখন অন্তর্দশা অধিপতি ট্রানজিটে, যদি অন্তর্দশা অধিপতি ট্রানজিটে রাহু কেতু পীড়িত বা বক্রী শনি এদের দ্বারা
ডিস্টার্ব হয় এবং এই ক্ষেত্রে এই অন্তর্দশাগুলো কিন্তু অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করে থাকে। আচ্ছা, এবার 7 নম্বর সূত্রটাকে একটু ডিকোড করতে হবে। 7 নম্বর সূত্রটা আংশিক দেওয়া আছে, বলছে ইন দ্য দশা এন্ড অন্তর্দশা অফ দ্য সেম প্ল্যানেট ট্রানজিট বিকামস মোর এফেক্টিভ। অর্থাৎ শনির দশা শনির অন্তর্দশা তখন কিন্তু ট্রানজিট অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবে। তখন কিন্তু শনির দশা শনির অন্তর্দশা, বৃহস্পতির দশা বৃহস্পতির অন্তর্দশা, এইরকম যখন সময়গুলো আসবে তখন কিন্তু ট্রানজিট মোর মোর অ্যাক্টিভ হয়ে উঠবে। ধরে নিচ্ছি আমাদের একটা রাশিচক্র আছে, স্যার রাশিচক্রটা দেখা যাচ্ছে না। কি? না স্যার, রাশিচক্র দেখা যাচ্ছে না, উল্টে আপনার আর ড্রাইভ গুলো দেখা যাচ্ছে। এবার হ্যাঁ, এবার দেখা হ্যাঁ স্যার, যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। তাহলে আমাদের সূত্র কি বলছে? সূত্র বলছে যদি একই গ্রহের দশা এবং অন্তর্দশা চলে তাহলে ট্রানজিট রেজাল্ট দিতে শুরু করে। মিনিট, ধরে নিচ্ছি হিমাংশার লগ্ন হচ্ছে কুম্ভ।
এবং শনির দশা, শনির অন্তর্দশা চলছে, তাহলে সেই গ্রহটা কিন্তু এখানে আমাদের নিষ্ফলা হিসেবে ট্রিট করতে হবে। শনির দশা, শনির অন্তর্দশায় গ্রহটাকে আমরা নিষ্ফলা হিসেবে ট্রিট করব। সে কিন্তু সেই লেভেলের রেজাল্ট দিতে পারবে না, যেটা আমাদের ডিজায়ার্ড রেজাল্ট, যে রেজাল্টটা আমরা আশা করি বা আশা করতে পারি, সেই রেজাল্ট কিন্তু এই শনি দিতে পারবে না। এখানে কে দেবে রেজাল্ট? রেজাল্ট দেবে ট্রানজিট। শনির দশা, শনির অন্তর্দশায় এখন যদি সেটা চলে, তাহলে লগ্নের উপরে রাহু রয়েছে। এই জাতককে শরীর নিয়ে ভাবতে হবে। প্রয়োজনীয় বিলঙ্গিংস, মোবাইল ফোন, পেন, এইসব হারাতে পারে, গন্ডগোল হতে পারে, কারণ এখন তো হচ্ছে গিয়ে ট্রানজিটের লগ্নের উপরে রাহু রয়েছে, যদিও এটা লগ্ন হয়। এবার যদি বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রে যে গ্রহ যেরকম ট্রানজিটে আছে, সেই দেখে আমরা পজিটিভ ফল বলতে শুরু করবো। পরিষ্কার হলো? এটা গেল আমাদের 7 নম্বর রুল। এরপরে 8 নম্বর সূত্র বলছি, এই দ্য দশা অফ কেন্দ্র অধিপতি 1, 4, 7, 10 when Nektiv develops by his own labor and effort, so natural malefic planets give more results. কারণ যখনই ন্যাচারাল মেলিফিক গ্রহরা আসবে, তখন কিন্তু সেই গ্রহগুলো তাদের শক্তি বেনিফিশিয়াল গ্রহদের থেকে বেশি। তাহলে যদি আমাদের এই সময় ম্যালিফিক প্ল্যানেটরা আমাদেরকে সাপোর্ট দেয়, সেটা ট্রানজিট সাপোর্ট হতে পারে, সেটা দশা সাপোর্ট হতে পারে। যদি ম্যালিফিক প্ল্যানেট গুলো আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদের আহ নবতারা চক্র অনুযায়ী হতে পারে, তাহলে কিন্তু আমরা এটাকে ভালো হিসেবে ট্রিট করব এবং ট্রানজিশনাল মুভমেন্টের রেজাল্ট ক্লায়েন্টকে বলবো। আমি ক্লায়েন্টকে বলবো যে এটা হয়েছিল বা এটা হতে পারে। ঠিক আছে? তাহলে এক, মানে আমি আমি সূত্রটা দেখা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা। 8 নম্বর সূত্র বলছে 1, 4, 7, 10। সরাসরি সিস্টেমে একটা কনসেপ্ট আছে, যদি কেন্দ্রপতি শুভ গ্রহ হয় তাহলে অশুভ ফল দেয়, আর কেন্দ্রপতি যদি অশুভ গ্রহ হয় তাহলে শুভ ফল দেয়। তাহলে এখানে 1, 4, 7, 10-এ নেটিভ ডেভেলপস বাই হিজ ওন লেবার, নিজের চেষ্টায় উন্নতি করতে পারে। এবার এই নিজের চেষ্টায় উন্নতি করবার জন্য অশুভ গ্রহরা অনেক বেশি শক্তিশালী, অশুভ গ্রহরা এখানে অনেক বেশি পাওয়ারফুল। তাই এই ক্ষেত্রে শুভ গ্রহের থেকে প্রাকৃতিক বা স্বাভাবিক অশুভ গ্রহদের রেজাল্ট কিন্তু বেশি পজিটিভ। পরিষ্কার? তাহলে যদি স্বাভাবিক অশুভ গ্রহের দশা হয় এবং সেটা কেন্দ্রপতি হয়, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। আর কেন্দ্রপতি শুভ হলে দশায় আমরা ভালো রেজাল্ট পাবো না। কিন্তু এটা খেয়াল রাখবেন, ভালো রেজাল্ট পেলেও তাকে কিন্তু প্রচুর খাটতে হবে। বিনা খাটনিতে কিন্তু আপনি এই ভালো রেজাল্টটি পাবেন না।
আপনাকে কিন্তু আবশ্যিকভাবে খাটতে হবে এবং খাটতে হবেই। তখনই কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন, শুভ ফল পাবেন। পরিষ্কার হলো? এবং কেন্দ্রপতির দশায় ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে খাটতেই হবে। এটাতে কিছু করার নেই, কেন্দ্রপতি শুভ হলেও খাটতে হবে, অশুভ হলেও খাটতে হবে। বিনা খাটনিতে আপনি রেজাল্ট পাবেন না। এরপর আমি চলে আসবো 9 নম্বর সূত্রে। খুব সহজ সূত্র। The dosha, the status of the dosha lord according to the Navtara Chakra. Status of the dosha lord according to Navtara Chakra. এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোনো গ্রহ বদ অথবা বিপদ নক্ষত্রে থাকে, তার থেকে আমরা শুভ ফল পাবো। একটা উদাহরণ দিচ্ছি আমরা। যেমন হচ্ছে জন্ম নক্ষত্র 14, এই জাতকের জন্ম নক্ষত্র 14। এই জাতকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দশা গুলোতে রয়েছে, যেমন বৃহস্পতি রয়েছে 11 নম্বর নক্ষত্রে। 11 নম্বর মানে হচ্ছে বধ নক্ষত্র। তাহলে বৃহস্পতি যতই ভালো হোক, বৃহস্পতির দশা বা অন্তর্দশায় ভালো ফল হবে না। শনি 13 নম্বর নক্ষত্রে, 13 নম্বর নক্ষত্র হচ্ছে মিত্র নক্ষত্র। তাহলে শনির দশাটা বেটার, শনির দশা তার জন্য তুলনামূলকভাবে বেটার। চন্দ্রের দশা, চন্দ্র রয়েছে জন্ম নক্ষত্রে, তারপরে এটা এই দশাটা হচ্ছে মাঝারি দশা। এই দশায় না শুভ অতিরিক্ত, না অতিরিক্ত অশুভ, কোনোটাই হবে না, স্টেবল আমরা পাবো। তাহলে নবতারা চক্রটা আপনারা একটু জেনে নেবেন। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, নতুনি, সাধক, বধ, মিত্র এবং অতি মিত্র। এই অংশটুকু মোটামুটি পরিষ্কার হলো। এরপর আমরা নেক্সট পার্টে চলে যাই। পরের সূত্র, পরের সূত্রটা হচ্ছে the result of the dosha of a planet depends upon the age of occurrence of the dosha. কোন সময়ে কোন দশা ভালো ফল দেবে তার একটা লিস্ট আছে। সেই লিস্টটা কি বলছে? এই লিস্টটা কি বলছে? সেকেন্ড। না, চাঁদ 0 থেকে 30 বছরের মধ্যে চাঁদের দশা মোটামুটি ভালো ফল দেয়। বুধের দশা 6 বছর থেকে 38 বছর বয়স পর্যন্ত ভালো ফল দেয়। শুক্রের দশা 15 থেকে 55 পর্যন্ত ভালো ফল দেয়। রবির দশা 28 থেকে 47 বছর পর্যন্ত ভালো ফল দেয়। মঙ্গলের দশা 14 থেকে 27 পর্যন্ত,
বৃহস্পতির দশা 25 থেকে 65 পর্যন্ত, শনির দশা 35 থেকে 72 পর্যন্ত, রাহুর দশা 36 থেকে 48, আর কেতুর দশা 32 থেকে 37। রাহুর দশা কেতুর অন্তর্দশা কতটা ভালো ফল দেয় এই বয়সে আমার এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু তবুও একটা টেবল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা মোটামুটি বলা যায় এই প্ল্যানগুলো তুলনামূলক ভাবে বেটার। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি দশা সম্পর্কিত 10টি সূত্র। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই সূত্র দেখে কি করে প্রেডিকশন করবেন। প্রথম বিষয়টি হলো, আপনারা যখন প্রেডিকশন করবেন তখন আহ, অন্তর্দশা প্রত্যন্তর দশা অত গভীরে যাবেন না। আপনারা কি করবেন, আপনারা সরাসরি অন্তর্দশা অবধি যান, আর বেশি গেলে পরেই কিন্তু জটিলতা চলে আসে। তো আমি একটা কুণ্ডলী শেয়ার করি। ঠিক আছে, এবার দেখুন, এখানে একটা কুণ্ডলী শেয়ার করা হয়েছে 11/7/2013, 9টা 28 AM, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। তাহলে এই চার্টটা একটু দেখুন আপনারা, তারপরে আমি বলছি। একটু বড় করে দিই চার্টটা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই দেখুন চার্টটা, তারপরে বলছি। এই ছেলেটির সম্পর্কে একটু বলি। ছেলেটি পড়াশুনোতে বেশ ভালো, এবং এ দাবা খেলে। দাবা খেলাটা কিন্তু এ খুব ভালো খেলে। এই দাবা খেলাটাই হচ্ছে এই ছেলেটির মূল বৈশিষ্ট্য। নেটওয়ার্ক স্লো না, আমি আপনার না কিছু না, বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন না? হ্যালো। দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন কয়েকটা দশা আমরা একটু দেখে নিই, এখন কি দশা চলছে না চলছে। এখন শুক্রের দশা, শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা। আর আমরা একটু আগে বলেছি যে কি গ্রহের দশা এবং অন্তর্দশা এটা হচ্ছে কি নিষ্ফলা হয়। তাহলে এখন শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা। তাহলে শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা এই সময় ট্রানজিট বড় ফল দেবে। তাহলে এই সময় আমাকে শুক্র বা হচ্ছে গিয়ে অন্যান্য গ্রহকে দেখার দরকার নেই। ট্রানজিট দেখে লগ্ন এবং রাশি সাপেক্ষে আমি ফল বলবো। তাহলে এখানে কিন্তু আমার দশা খুব ইম্পর্টেন্ট হচ্ছে না, বরঞ্চ ট্রানজিট অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে।
তাহলে এখন আমার লগ্নে রয়েছে কেতু। লগ্নে কেতু গোচরে থাকলে পরে কি হয় একটু বলার চেষ্টা করুন আপনারা। একটা দুটো পয়েন্ট। কনফিউশন সৃষ্টি হওয়া। যখনই আপনারা এই ধরনের প্রেডিকশন করবেন তখন দু একটা দিকে বলবেন। যেমন হচ্ছে মন, শরীর, অর্থ, প্রফেশন, বিহেভিয়ার, ফ্যামিলি, রিলেশনশিপ, এই সমস্ত দিকগুলোকে নিয়ে বলবেন। একটা পাঁচটা ঠিক করে নেবেন যে যেটা নিয়েই বলবো সে পাঁচটা বলবো। বলুন এবার, তারপর বলবো। এগুলো হচ্ছে না, এই মুহূর্তে লগ্নে কিন্তু আমাদের চার পাঁচটা স্যার বলবো? প্রেডিকশন। হ্যাঁ, স্যার হ্যাঁ, লগ্নে কেতু থাকলে লোকটা প্রথমত অলস হবে এবং কনফিউজ ক্যারেক্টার, বুঝতে পারবে না তার ডিসিশন কোন দিকে নিতে হয়। এবং তার নবম দৃষ্টিটা যেহেতু পঞ্চমে পড়বে, যেহেতু সে এখন দাবা খেলার তার ক্রিয়েটিভিটি থাকা দরকার, তো পঞ্চমে নবম দৃষ্টিটা পঞ্চম ভাবে পড়ছে, তো তার ক্রিয়েটিভিটির জায়গাটাও ডিস্টার্ব হচ্ছে, যেহেতু বৃহস্পতিটা এখন বক্রি অবস্থায় আছে, তো একে সাপোর্ট করছে না। আর বৃহস্পতি এই চার্টের জন্য অষ্টম পতি, ভীষণ মারক পতি, তো সেইভাবে বৃহস্পতি একে সাপোর্ট করবে না। আর সঙ্গে কেতুর উপরে কেতুর দৃষ্টিও পড়ছে স্যার পঞ্চমে, তাহলে আমরা কি তো বলবো? এর বলবো যে ঘুম থেকে উঠতে এখন আর্লি রাইজিং করতে পারছে না, দেরি দেরি হয়ে যাচ্ছে, ঘুম থেকে ওঠার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্টে আমরা বলবো স্কিন ইস্যুস, হালকা হেলথের প্রবলেম, পরিশ্রমটা ঠিকঠাক করে করতে পারছে না, মিসগাইডেড হচ্ছে, পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসছে, এটা আমরা বলবো। আর এই বাচ্চা যেহেতু এর প্রফেশন, অফিস, টাকা পয়সা এসব কিছু নেই, তাহলে এর হেলথ, এডুকেশন, খেলার জায়গা, ফ্যামিলির সঙ্গে রিলেশনশিপ, এটুকু বললেই যথেষ্ট। ঠিক স্যার, আছে। পিতার স্বাস্থ্য খারাপ হতে পারে। পিতার স্বাস্থ্য লগ্নে কেতুর জন্য কিছুটা খারাপ হতে পারে, কারণ কেতুর উপরে কেতুর দৃষ্টি রয়েছে। এবার অষ্টমে শনি সম্পর্কিত কয়েকটা প্রেডিকশন করুন। কিন্তু অষ্টমে মীন রাশিতে, লগ্নের অষ্টমে আর চন্দ্রের নবমে শনি আছে। স্যার জাতকের বয়স কত? জাতকের বয়স হচ্ছে 12।
স্যার মানসিক কিছু দুশ্চিন্তা এগুলো থাকবে। আর শারীরিক সমস্যা থাকবে, ধৈর্য কম থাকবে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা পড়ে গিয়ে আঘাত লাগা এগুলো হতে পারে। হ্যাঁ, স্যার কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি হবে। আর আধ্যাত্মিক একটা আধ্যাত্মিক ব্যাপার থাকবে তার মধ্যে। বাড়বে সেটা একটু একটু করে। হুম। কিছু অর্থ ক্ষতি হতে পারে। অর্থগতি হতে পারে। স্যার, শনিটা যেহেতু এর ষষ্ঠপতি এবং সপ্তমপতি, মানে মারকপতি এবং দুস্থানপতি, সে অষ্টমে বসছে এবং অষ্টম থেকে আহ, এবং বর্তমানে যে ট্রানজিটে রাহু আছে তার সপ্তমে, তার পঞ্চম দৃষ্টি শনি এবং রাহুর উপরে পড়েছে। তো এই সময় কি তার, যেহেতু ট্রানজিটটা এখন অ্যাক্টিভ আছে, তাহলে কি হাতে চোট পাওয়া বা ভাঙার কোনো অপশন আছে? আহ হতে পারে হাতে, ছোঁয়ালে, এই সমস্ত জায়গায় অবশ্যই হতে পারে। তাহলে এবার আমরা লাস্ট ট্রানজিট নিয়ে এই চার্টটার ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে বৃহস্পতি বক্রী হয়ে একদম বৃহস্পতির উপরে বসে আছে। এবার কি হবে? স্যার একাদশে বৃহস্পতি তো ভালো ফলই দেবে। সে বৃহস্পতি ভালো ফল দিবে, কিন্তু বক্রী হওয়ার জন্য ফলটা বিলম্বিত হবে অথবা অতিরিক্ত পরিশ্রমপূর্ণ হবে। এখানে তো চেষ্টা করলে নিজের পরিশ্রম এবং কর্ম পেতে পারে। স্যার পেটের বা শারীরিক সমস্যা হতে পারে কি, ওজনটা বেড়ে যাওয়া? বৃহস্পতির জন্য, বৃহস্পতি মার্গী হলে ওজন বেড়ে যেতে পারে। বৃহস্পতি বক্রী অবস্থায় পেটের সমস্যা হতে পারে। স্যার লিভারের সমস্যা হতে পারে না? লিভারের সমস্যা হতে পারে। এবার আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে দেখে নিতে হবে এই চার্টে ইন্ডিভিজুয়ালি লিভারের সমস্যার জায়গাটা আছে কিনা। নিজের জ্ঞানের কারণে অহংকারী হতে পারে। তাহলে এখানে আমরা দেখবো এই মানুষটার অহংকার যোগ আছে কিনা। মানে গুরুজনদের সঙ্গে বিরোধ বা অহংকার, এটা কি আত্ম অহংকার? এইটা হওয়ার একটা চান্সেস আছে, কারণ লগ্নে কেতু রয়েছে, সপ্তমের রাহু, অষ্টমের শনি, দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি, বৃহস্পতি একাদশে বক্রী হয়ে রয়েছে। এটা হতে পারে।
তাহলে এই চারটাকে নিয়ে আমরা মোটামুটি একটা আইডেন্টিফাই করলাম। এরপর আমরা দশাটাকে পাল্টাই। দশাটাকে পাল্টে আমরা শুক্রের দশা, চন্দ্রের অন্তর্দশায় চলে আসি। শুক্রের দশা, চন্দ্রের অন্তর্দশা মনে রাখবেন। তাহলে এবার শুক্রের দশা, চন্দ্রের অন্তর্দশা। শুক্র এই লগ্নের জন্য মোটামুটি পজিটিভ, কিন্তু আমরা সূত্রে কি পড়েছি, যদি কেন্দ্রপতি কেন্দ্রপতি গ্রহ যদি শুভ হয়, নৈসর্গিক শুভ, তাহলে তার দশায় ভালো ফল পাওয়া যায় না। সেই কেন্দ্রপতি গ্রহ সে যদি দ্বাদশে অবস্থান করে, তাহলে তো তার দশাতে অবশ্যই ভালো ফল পাবো না। এবার তৃতীয় পতির ব্যাপারটাতে যদি আসি, তিন ছয় আর 3, 6 আর 10, 3, 6, 10কে বলা হলো ত্রিশলায়পতি। তাদেরকে পাপী বলে বিচার করা হচ্ছে। আমরা পড়েছি তাদেরকে পাপী বলে বিচার করা হয়েছে, থার্ড না ফোর্থ রুল, আই থিঙ্ক থার্ড রুল। আমি একবার দেখে বলছি। 3, 6, 10কে পাপী বলা হয়েছে। কিন্তু যদি 3, 6, 10 নয়, 3, 6, 11, 3, 6, 11-র অধিপতিরা যদি 1, 3, 6, 10, 11-তে বসে, তাহলে তারা শুভ ফল দেবে। তাহলে এখানে শুক্র তৃতীয় পতি হয়ে 3, 6, 10, 11-তে বসেনি। তাহলে এটাকে আমরা নেগেটিভ হিসেবে ট্রিট করব। শুক্রের দশা মূল দশা, এটা শুভ নয়। তাহলে চন্দ্রের অন্তর্দশা কেমন হবে? চন্দ্র দ্বাদশে বসে আছে। এবার কথা আমরা মনে রেখেছিলাম, সেটা হচ্ছে নবতারা চক্র ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে শুক্র এখানে কোন নক্ষত্রে আছে এটা দেখে বলতে পারবেন? চন্দ্র 26°39', শুক্র 22°15'। তাহলে এটা কোন নক্ষত্রে আছে বলা যাবে? অশ্লেষা। ওই জন্ম নক্ষত্র, সম্পদ নক্ষত্র, বিপদ, ও ও এইসব। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। জন্ম, স্যার। জন্ম নক্ষত্র তাহলে। জন্ম নক্ষত্র। স্যার, এই শুক্রটাকে যদি দশম ভাব থেকে গণনা করি, তাহলে এর জন্য শুক্রের দশা আর চন্দ্রের অন্তর্দশা ভালো হবে না স্যার? কারণ দশমপতি দ্বাদশে এসছে, মানে যেহেতু দাবা খেলে, তাহলে কর্মটাকে যদি আমি আহ দাবা খেলাটা যদি কর্মই ধরে নিই, এবং সে কর্মের জন্য সে বিদেশে যাচ্ছে, এবং চন্দ্র সেও একটা যানের সঙ্গে কানেক্ট করে এবং বিদেশের সঙ্গে কানেক্ট করে, সে ওই ঘরের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে দ্বাদশ ভাবের সঙ্গে সঙ্গে স্যার। যদি বিদেশ যেতে পারে, যদি পারে যেতে, ঠিক আছে, দশা তো পজিটিভ নয়। বিদেশ যাত্রা তো এখনকার দিনে একটা লাক্সারি, একটা ল্যাভিশ ব্যাপার। যদি পারে, তাহলে অবশ্যই সেটা বেনিফিশিয়াল হবে। কিন্তু যদি বিদেশ যেতে না পারে, ঘরের খেলা খেলে, দেশের খেলা খেলে, তাহলে কিন্তু সেই সাকসেস আসছে না। ঠিক আছে, বুঝে গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরিষ্কার হ্যাঁ হলো? স্যার, বুঝে গেছে। হ্যাঁ। ঠিক আছে। স্যার, এই বৃহস্পতি যখন মার্গী হবে, বকরি থেকে মার্গী হবে, তখন তো একাদশ ভাবে অবস্থান করবে, যদিও সে অষ্টমপতি এই ভাবের জন্য খারাপ।
তাহলেও কি একটু ওর জন্য সাপোর্টিভ হবে না? সাপোর্টিভ হবে, কিন্তু এটা আমাদের জন্য খুব যে বেনিফিশিয়াল হচ্ছে তা। ওকে স্যার। খুব পাওয়ারফুল হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, তো তারপরের দশাটাতে আমরা যাই। তারপরে একটা দশা ছেড়ে আমরা আরেকটা দশাতে যাই। শুক্র মঙ্গলে চলে আসি আমরা। তাহলে ওভারঅল শুক্রের দশাকে কিন্তু আমরা পজিটিভিটিতে রাখিনি। ঠিক আছে, শুক্রকে আমরা পজিটিভিটির মধ্যে কিন্তু রাখছি না। পরিষ্কার? ঠিক আছে, তাহলে শুক্রের দশা মঙ্গলের অন্তর্দশা। মঙ্গল কিন্তু নবমপতি। মঙ্গল নবমপতি। মঙ্গল বসে আছে কোথায়? একাদশে। পুরোটাই পজিটিভ। একাদশে আমরা কি বলেছি 3 নম্বর সূত্রে? যদি একাদশ ভাবে শুভ গ্রহ থাকে বা 3, 6 একাদশের অধিপতি, এরা যদি 3, 6, 10 অথবা 11তে বসে, অর্থাৎ 1, 3, 6, 10, 11তে শুভ গ্রহরা বসলে তারা শুভ ফল দেয়। ক্ষেত্রে মঙ্গল এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে, এবং ছেলেটার যে প্রফেশন সেটা হচ্ছে কম্পিটিশন, লড়াই। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু শুভ ফল পাবো। কিন্তু এখানে একটা নেগেটিভিটি আছে, সেটা কিন্তু আমরা খেয়াল করিনি। সেটা হচ্ছে গিয়ে এর জন্ম নক্ষত্র হলো অশ্লেষা, মঙ্গল অবস্থান করে রয়েছে মৃগশীর্ষা নক্ষত্রে। তাহলে মঙ্গল কি শুভ ক্ষেত্রে আছে, মানে শুভ নক্ষত্রে আছে, না অশুভ নক্ষত্রে আছে? স্যার সাধক নক্ষত্রে। সাধকে আছে। তাহলে সাধকে কনসেন্ট্রেশন বাড়বে, সাকসেস বাড়বে, এবং এই সময় মঙ্গলের অন্তর্দশায় জাতকের জেতার সম্ভাবনা সেটাও বাড়বে, কিন্তু প্রচুর নয়। কেন প্রচুর নয়? এটা কেন প্রচুর নয়? এই কারণেই যে এই জাতক কিন্তু উম শুক্র তার জন্য খুব একটা বেনিফিশিয়াল গ্রহ হলো না। দশাপতিকে সবার আগে দেখতে হবে ভালো না খারাপ। ঠিক আছে। স্যার একটা প্রশ্ন করবো? হুম। স্যার বলছি, আপনি আপনি অনেকদিন আগে বলেছিলেন না, যদি যেহেতু রাহু বা শনি এরা যেহেতু খারাপ, তারা যদি ডাস্টবিনেই থাকে, মানে খারাপ ভাবেই থাকে, খারাপ গ্রহ যদি খারাপ ভাবেই থাকে, তাহলেও কি এই রুলসই ফলো হবে, যে এর মহাদশায় ঠিকঠাক রেজাল্ট দেবে না? রাহুর দশায় তো জেনারেলি আমরা ঠিকঠাক রেজাল্ট এক্সপেক্ট করি না, কিন্তু তাহলেও যদি খারাপ গ্রহ খারাপ জায়গাতেই থাকে তাহলে এটা বেটার। না, ভালো জায়গায় থেকে ভালো ঘরটাকে ক্ষতি করবার তুলনায় খারাপ জায়গায় থেকে ডিস্টারবেন্স না করবার ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে ঠিকঠাক। তা সে যদি 6 নাম্বার ভাবে থাকে, তাহলে তো তার
চেষ্টার পরিমাণটা আরো বেড়ে যাবে না, মানে চেষ্টা করতে সতত তাকে করার বাধ্য চেষ্টা। হতে হচ্ছে, চেষ্টা সে প্রচুর করছে, তাকে খাটতেই হচ্ছে, প্রচন্ড পরিশ্রম করে যাচ্ছে সে, তাকে খেটেই যেতে হচ্ছে। আর ওই সময় যদি স্যার রাহুটা ভালো নক্ষত্র পেয়ে যায়, নবতারা নক্ষত্র, নবতারা চক্রে। যে তখন কিছুটা হচ্ছে গিয়ে আহ পাওয়ার জায়গা এটা বাড়বে, কিছুটা উন্নতি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। স্যার ধরুন ষষ্ঠে যদি রাহু থাকে এবং রাহুর যদি দশা চলে, তো সেক্ষেত্রে তো স্যার তার রিপু ভাব আরো বেশি করে স্যার বেড়ে যাবে, মানে চাহিদা আরো বেশি করে বাড়তে দেখতে পাওয়া যাবে। সার্ভিসেস ভাগ। স্যার আমার সঙ্গে এমন হয়েছে, মানে আমার যখন চাকরি হয়েছিল তখন রাহুর প্রত্যন্ত দশায় হয়েছিল, এবং হুম। সেই সময় মানে আমাকে এমন ভাবে পড়িয়েছে, দিনে 19 ঘন্টা করেও আমি পড়াশোনা করেছি। তো আমার নর্মাল অন্য কোনো যদি দশা অন্তর্দশা চলতো তাহলে সেরকম হয়তো পেতাম না, কিন্তু রাহু আমাকে অনেক খাটিয়েছে, এবং হুম। আমার শারীরিক ভাবে অনেক, মানে আমার আইসাইটও ডাউন করে দিয়েছিল এত পড়াশোনার জন্য। তো সে আমার সাকসেস দিয়ে দিয়েছে। আর যেহেতু লগ্নপতি বৃষ লগ্ন সাপেক্ষে, মানে বৃষ লগ্নপতি শুক্র, সে আমার দশমে বসে আছে, আর উপচয় স্থানে বসে আছে, ম্যালেফিক প্ল্যানেট। তো শুক্র আর রাহুর আহ মহাদশা আর অন্তর্দশায় আমার চাকরিটা হয়ে গেছিল তখন, কিন্তু প্রচুর খাটিয়েছিল আমি। আর এটা তো হবেই, ওই প্রচন্ড পরিশ্রম দিয়ে দেবে, এটা খুবই কমন। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। স্যার রেকর্ডিংটা একটু তাড়াতাড়ি দেবেন। আমাদের আজকে দিয়ে দেবো। স্যার পিডিএফটা পাবো? কোন PDF? এই যে দশার পিডিএফ গুলো। এটা, হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিচ্ছি। এই রুলস এর পিডিএফ তো, যেটা আমি দেখালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুলস এর পিডিএফ। হ্যাঁ হ্যাঁ, এখন। ঠিক আছে। স্যার পরীক্ষার প্রশ্ন কি ওই কটাই এটা তো শুধু এটা মানে মেইন জেনারেল বাকি সব অ্যাস্ট্রোলজি। এরপরে আমাদের বাস্তুশাস্ত্র আছে, নিউমারোলজি আছে, হস্তরেখা আছে, সেগুলো অ্যাড হবে। ও ঠিক আছে, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। গুড নাইট। রাইট।